আসসালামু আলাইকুম। এক কাপ চায়ের বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। যারা সাহিত্য পড়েন, অর্থাৎ গল্পের বই পড়তে পছন্দ করেন, আমার ধারণা রবীন্দ্রনাথের ছোট গল্প সবাই পড়েছেন। এবং এই গল্পটি আমি নিজে মনে করি পড়েন না এরকম লোক বোধহয় খুব কম। গল্পটির নাম হচ্ছে শাস্তি। শাস্তি গল্পের কথা আমরা সবাই জানি। সেখানে দুই ভাই, দুঃখীরাম এবং শ্রীদাম, এই দুই ভাইয়ের বউ রাধা আর চন্দরা, তারা কিন্তু মানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা একদম নিম্ন যে ভাগ আছে, সে একদম দলিত যাদেরকে বলা হয়, সেই শ্রেণীর মানুষ। সেইটির চেয়েও গল্পটিতে যে বিষয়টি খুবই প্রকট হয়ে উঠেছে, যে একটি নারীকে কিভাবে এখানে দেখা হয়েছে, আমি সেই কারণেই কিন্তু গল্পটা আজকে নিয়ে কথা বলতে চাইছি। এখানে খুব ছোট করে, গল্পটা তো এত বড় করে বলা যাবে না, কয়েকটি অধ্যায় আছে এখানে। সেখানে যে বিষয়টি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, কারণ দুই ভাইয়ের বউ কিন্তু অনেক ঝগড়াঝাটি করে। তার মধ্যে শ্রীদামের স্ত্রী যে চন্দরা, সে মানে তার চলন বলন সব কিছুই ভালো, সে কর্মঠ, সুডল, এবং সে তার সব কিছুতে কৌতূহল, সে অনেক কিছু দেখতে পছন্দ করে। সে মানুষের বাড়ির যে বা মানুষ সম্পর্কে কথা শুনতে, নদীর ঘাটে যেতে, রাস্তা দিয়ে পথ চলতে, বিভিন্ন কিছু দেখতে চায় বা দেখার চেষ্টা করে। আর দুঃখীরামের বউ যে, স্ত্রী যে, সে কিন্তু খুব একটু সাধারণ টাইপ। সাধারণ বলতে ওই যে সারাদিনেও সে কাজ শেষ করতে পারে না। রাধা যে, তার সন্তান আছে, সন্তানের ঠিকমতো দেখভাল করতে পারে না, সংসারের কাজও সে ঠিকমতো সময় শেষ করতে পারে না, সারাদিন কাজ করছে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কাজই হয় নাই। এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে তার দিনাতিপাত হয়। এবং অর্থাৎ দুই ভাইয়ের বউকে আমরা যাই বলি, দুই যা প্রায় দেখা যায় ঝগড়াঝাটি করে, এবং তাদের ঝগড়া পাড়ার লোকে সবাই শোনে এবং সবাই জানে যে তারা সবসময় ঝগড়া করে এবং তাদের কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকে। এই ঝগড়া করা অবস্থাতে তাদের দিন কাটে। দুই ভাইয়ের মধ্যে যতটাই ভালো, কারণ যে দুঃখীরাম সে খুব সাধারণ একজন মানুষ, আলাভোলা টাইপের, আমরা যে সাধারণভাবে বলি, খুব শান্তশিষ্ট মানুষ, কাজ করে, মানে তার কোনো কিছুতে বিরক্তি নাই, পরিশ্রম করে, ঘরে এসে খায়, ঘুমোয়, মানে কোনো কিছু নিয়ে খুব বেশি তার উচ্চবাচ্য নাই। সে সাধারণ সংসারী মানুষ বলতে আমরা যেটি বুঝি সেটি। কিন্তু শ্রীদাম একটু আলাদা, সে চটপটে, সে অন্য ঘুরে বেড়াতে পছন্দ করে, মানুষের সঙ্গে আড্ডা দেয়, কাজ করে, সবই করে। মানে মানুষের চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটি এখানে বলা হয়েছে বা বলেছেন রবি ঠাকুর। এখানেই ঘটনা, তারা যে রেগুলার ঝগড়া করে, মানে প্রত্যেক দিনই তারা ঝগড়া করে, এবং তাদের ঝগড়ায় আশেপাশের মানুষ সবাই শুনতে পায়। তারা দুই জায়গায় ঝগড়া করছে নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়, পাড়ার মানুষের বলে যে লেগে গেছে, তারা আবার তাদের ভাষায় তারা বলে। রবীন্দ্রনাথ সেভাবেই বলেছেন ওখানে, আমি সেই কথাগুলো বলছি না, কারণ ওটুকু ধরে যদি আমি পড়তে যাই অনেক সময় লাগবে। একদিন তারা কাচারি বাড়িতে যায় চাল ছাইতে, পানি পড়ে সেখানে। সে কাজ টাজ করে যখন তারা দুই ভাই ফিরে আসে, এসে দুঃখীরাম তার স্ত্রীর কাছে ভাত চায়, কিন্তু ভাত রান্না হয় নাই বা চাল ছিল না, যে কোনো কারণে খাবার দিতে পারে না। খাবার দিতে না পারাতে সে বিরক্ত হয়, এবং আরও বিরক্ত হয় কী কারণে, যে যখন দুঃখীরামের বউ রাধা বলে যে আমি কি কামাই করে আনবো, কামাই করা আনার মধ্যে এই যে কথাটির মধ্যে একটি অন্য ইঙ্গিত
বহন করে, যেটি তার পৌরুষে লাগে। এবং তার কাজ করে আসা হাতে দা ছিল, সেই দা, কারণ ক্ষুধার্ত ছিল, সে এসে দেখেছে বাচ্চাটিও, মানে বাচ্চাটিরও কোনো যত্ন হয়নি, খাওয়া হয়নি, সে দাওয়ায় বসিয়ে করছে। সে দাটা দিয়ে রাধার মাথায় মেরে দেয়। মেরে দেওয়ার ফলে হয় কি, রাধা তাৎক্ষণিকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যায়, মারা যায়। আলটিমেটলি সে মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে, মানে ঘটনার আকস্মিকতা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়, এবং সেই মুহূর্তেই খাজনা নেওয়ার জন্য রামলোচন আসে বাড়িতে। এসে যখন এই অবস্থা দেখে তখন সেও তো খুব ভীত হয়, কারণ যখনকার কথা বলা হচ্ছে সে বহু আগের কথা। তখন পুলিশ মানে, থানা মানে অত্যন্ত ভয়ের ব্যাপার, এখনও ভয়ের ব্যাপার। তো সেই ভয়ে ভীত হয়ে সে জিজ্ঞেস করে কি হয়েছে। হুট করে শ্রীরাম বলে দেয় যে দুই যা ঝগড়া লেগে চন্দরা তাকে বাড়ি দিয়েছে, যার ফলে রাধা মরে গেছে। রামলোচন খুব সহজে বিশ্বাস করে, কারণ গ্রামের সবাই জানে যে তারা সব সময় ঝগড়া করে দুজনে, এতে কারো কোনো সন্দেহ নেই। যার ফলে এই কথাটা খুব সহজেই বিশ্বাসযোগ্য হয়ে যায় রামলোচনের কাছে। এবং রামলোচন কী করে, রামলোচন তখন তাকে বলে যে এটা কীভাবে করবি। তো বুদ্ধি পরামর্শ করে তারা ঠিক করে যে তারা বলবে যে এই যে ঘটনা হয়েছে এইরকম করে এটাই হবে, মানুষ জানবে। কিন্তু এটা তো আর চুপ করে থাকে না, খুব দ্রুত এটা ছড়িয়ে পড়ে, গ্রামের মানুষ এসে ভিড় করে, এবং এটাই ছড়িয়ে পড়ে যে ছোট বউ বড় বউকে দা দিয়ে কোপ দিয়ে মেরে ফেলেছে মাথায়। এবং ঘটনার আকস্মিক কথায়, এবং চন্দ্রা মেরে ফেলেছে এই কথা শুনে চন্দ্রা হতবাক, তার মুখে আর কোনো কথা জোগায় না, যেহেতু তার স্বামী এই কথাটি বলে, জোগায় না। তখন সবার মধ্যে এই আলোচনা হতে থাকে যে দুই যায় ঝগড়া করতে করতে একজন একজনকে মেরেই ফেললো। এরকম করে পুলিশ আসবে যখন, তখন চন্দ্রাকে শ্রীরাম বুঝায় যে এটাই তুই স্বীকার করবি, আমি তোকে বাঁচিয়ে আনবো, কোর্ট থেকে থানা থেকে আমি তোকে বাঁচিয়ে আনবো, তোর কিছু হবে না। যখন চন্দ্রা তাকে বলে যে সে তো এটা করে নাই, কেন এটা সে বললো, তখন বললো যে এটা বলে ফেলেছে যেহেতু সে কিছু হবে না তার, এরকম করে তাকে অভয় দেয়। এবং যথারীতি পুলিশ এসে তাকে জিজ্ঞেস করে। কিন্তু ঘটনার ক্রমে বা ঘটনার ঘটায় চন্দ্রা সাংঘাতিকভাবে হতবাক হয়ে যায় তার স্বামীর আচরণে। যে স্বামীর প্রতি তার ভালোবাসা, যে স্বামীর প্রতি তার বিশ্বাস, যে স্বামীর প্রতি তার আস্থা ছিল, সেইখানে একটা প্রচণ্ড আঘাত সে পায়। সে বুঝতে পারে না এটি শ্রীরাম কিনা, এই পুরুষটিকে সে ভালোবাসে কিনা, এতদিন ভালোবেসেছে কিনা। সে একদম চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। তখন তাকে পুলিশ এসে নিয়ে যায়, তার সেই পরিচিত পথ দিয়ে সে চলে যায়, মানুষ তাকে দেখছে, সেই নদীর ঘাট, সেই পথ, সেই জংলা গাছপালা, সেই সমস্ত পরিচিত স্থান পেরিয়ে একসময় সে চলে যায়। তারপর তার বিচার শুরু হয়। তাকে যতবারই জিজ্ঞেস করা হয় যে তুমি কি তোমার যাকে মেরেছো, সে বলে যে হ্যাঁ আমি মেরেছি। কেন মেরেছো? তার ঝগড়া লেগেছে, সেই জন্য মেরেছি। আমি রাগ করে তাকে মেরেছি। আমাদের সারাদিন ঝগড়া হয়। খুব সহজে যতবারই তাকে জিজ্ঞেস করা হয় খুব সহজে সেই কথাটি বলে যায় বারবার করে। এবং তার এই উক্তিতে শ্রীরাম সাংঘাতিকভাবে অপ্রস্তুত হয়, এবং সে তখন কি করবে বুঝতে পারে না। সে আড়ালে চন্দ্রার সঙ্গে দেখা করে, একটা সময় দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করে কেন সেই কথা বলছে। চন্দ্রা তার কোনো কথার জবাব দেয় না, এবং সে একই কথা বারবারই বলতে থাকে। তার প্রশ্নের আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যে প্রশ্ন আসে সেখানে একই কথা সে বলে যায়, সেই তার যাকে মেরেছে এবং তার আঘাতেই তার যা মারা গেছে। এর বারবারই তাকে বোঝানোর চেষ্টা হয় তার কিন্তু ফাঁসির আদেশ হবে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না।
একটা সময় কি হয়, সিদাম হাল ছেড়ে দেয়, সে বুঝতে পারে না সে কী করবে। সে তো তখন বলে ফেলেছে, এবং তারা আরেকটা কথা খুবই প্রণিধানযোগ্য, যে ভাই গেলে ভাই পাওয়া যাবে না, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যাবে। অর্থাৎ স্ত্রীর যদি ফাঁসি হয়ে যায় তাহলে সে আর একটা বিয়ে করতে পারবে। রবীন্দ্রনাথ কিন্তু সাংঘাতিকভাবে পুরুষের মনস্তাত্ত্বিক দিকটা এই কথাগুলো দিয়ে তুলে ধরেছে, এবং সেই বিষয়টি বোধহয় হতবাক করে দিয়েছে চন্দরাকে, যার ফলে সে প্রত্যেকের প্রশ্নের জবাবে একই উত্তর দিয়েছে যে সেই এই আঘাতটা করেছে, তার আঘাতেই রাধা অর্থাৎ তার যা দুঃখীরামের বউ মারা গেছে। পুরুষের মনস্তাত্ত্বিক দিকটা এখানে সাংঘাতিকভাবে ফুটে উঠেছে, এবং নারীর মনস্তাত্ত্বিক দিকটাও আমরা যদি শেষের দিকে আসি তখন দেখতে পাবো সেখানেও কিন্তু সাংঘাতিকভাবে ফুটে উঠেছে। কারণ নারী যদি কাউকে বিশ্বাস করে, কাউকে ভালোবাসে, কাউকে স্নেহ করে, কাউকে শ্রদ্ধা করে, অর্থাৎ যার প্রতি সে আস্থা রাখে, সে পরিপূর্ণভাবেই রাখে, তার দিক থেকে যখন প্রচণ্ড আঘাত পায় তখন তার আর সেই আস্থার ভিতটা সাংঘাতিকভাবে নড়ে যায়, এবং সেখানে তার আর কিছুই থাকে না। ওই যে বলে না পায়ের তলায় মাটি, চন্দরার হয়েছে তাই। তার স্বামী সিদামকে যেভাবে দেখেছে, যেভাবে ভালোবেসেছে, এতদিন ধরে ঘর সংসার করার ফলে তাদের মধ্যে যে নৈকট্য, সেটি যে এত ঠুনকো সে বুঝতে পারেনি। এটা যখন সে বুঝে গেছে তখন সে তার উত্তরে অনড় থেকেছে। এটি কিন্তু নারীর মনস্তত্ত্ব। অনড় থেকেছে। চন্দরা লেখাপড়া জানে না, চন্দরা শিডিউল কাস্ট যেটা বলি আমরা, দলিত শ্রেণীর মানুষ প্রতিনিধিত্ব করে নারী হিসেবে। চন্দরা অত্যন্ত দরিদ্র, চন্দরার কিছুই নাই, ওই পথঘাট, পুকুর, রাস্তা, নদী বা তার চারপাশ, তার ঘর, তার বিছানা ছাড়া তার এমন কোনো কিছু সম্পদ নেই। তার সম্পদ ছিল কে? তার স্বামী। কিন্তু সেই স্বামী যখন মনে করলো যে ভাই গেলে তো ভাই পাওয়া যাবে না, অর্থাৎ দুঃখীরামের যদি ফাঁসি হয় তাহলে দুঃখীরাম আর ফিরে আসবে না, কোথাও সে ভাইকে আর পাবে না, কিন্তু চন্দরার যদি চলে যায় তাহলে আরেকটি বিয়ে করলে আরেকটি চন্দরা তার যে প্রয়োজন সেটা মেটাবে। এটি কিন্তু আমাদের পুরুষের মনস্তাত্ত্বিক দিকের বড় একটি দিক। সে নারীর কাছে কি চায়? নারীর কাছে চায় সেবা, নারীর কাছে চায় সহযোগিতা, নারীর কাছে চায় যৌন সুখ, নারীর কাছে চায় সব কিছু, তার ভবিষ্যৎ বংশধর নারীর কাছে চায় তার পরিচর্যাকারী হিসাবে, অর্থাৎ তার সমস্ত কিছু দেখে রাখার জন্য একজন নারী। কিন্তু প্রয়োজন পড়লে সেই নারী সবচেয়ে দূরের মানুষ হয়ে যায়, দূরবর্তী কোনো নক্ষত্রের মতো মানুষ হয়ে যায়, তার সাথে সেই ব্যবহারই করা হয়। এবং শাস্তি গল্পে সেই বিষয়টা খুব চমৎকার করে তুলে ধরেছেন। এবং যখন বারবার জিজ্ঞেস করা হয় চন্দরাকে শেষের দিকে এসে যে তার ফাঁসি হবে, তাকে জিজ্ঞেস করা হয় সে কি তার স্বামীর সঙ্গে দেখা করতে চায়, এবং সিদামও কিন্তু তার সঙ্গে বারবার দেখা করতে এসেও বিফল হয়। চন্দরা তার সঙ্গে দেখা করতে চায় না। কার সঙ্গে দেখা করতে চায়? তাকে জিজ্ঞাসা করার ফলে সে তার বলে সে মায়ের সঙ্গে দেখা করতে পারবে কিনা। সে মায়ের সঙ্গে, তখন যিনি জিজ্ঞেস করছেন তিনি বলছেন তুমি তোমার স্বামীর সঙ্গে দেখা করবে না? সেখানে চন্দ্ররা যে উক্তিটি করে, মরণ। আসলেই নারীর মরণ কোথায়? ভালোবাসায়। নারী মরে কোথায়? পুরুষকে ভালোবেসে। নারী মরে কোথায়? পুরুষকে বিশ্বাস করে। নারী মরে কোথায়? পুরুষের উপর নির্ভর করে। সে সারা জীবন ভেবে এসেছে, চন্দ্রা শুধু নয়, প্রতিটি চন্দ্রাই ভাবে যে তার স্বামী তাকে প্রোটেক্ট করবে, তার স্বামী তাকে কখনো মিথ্যে বলবে না, তার স্বামী তাকে প্রতারণা করবে না, তার স্বামী তাকে ভালোবাসবে, তার স্বামী তার সঙ্গে প্রবঞ্চনা করবে না, তার স্বামী তাকে কখনো অসম্মান করবে না, তার স্বামী তাকে সম্মানটুকু তাকে দেবে, ভালোবাসাটুকু দেবে, আস্থা, অর্থাৎ স্বামীর উপর তার আস্থাটুকু থাকবে। তার স্বামী এমন কিছু করবে না যে তার আস্থা নষ্ট হয়ে যায়। এবং আস্থার স্বামী, মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে যেটি হয়, স্বামীর যে কোনো কথাকে বেদ বাক্যের মতো মনে করে। চন্দ্রাও তার ব্যতিক্রম নয়। সে সিদামের সমস্ত কিছু তার পৃথিবী ছিল, কিন্তু সেই পৃথিবী
মুহূর্তে নড়ে উঠেছে যখন শ্রীরাম বলেছে যে তার দুঃখীরামের বউকে, রাধাকে মেরেছে বা খুন করেছে বা আঘাত করেছে কে? চন্দরা। দুই যা ঝগড়া করে তার মাথায় দা দিয়ে বাড়ি দিয়েছে, যার ফলে তার মৃত্যু ঘটেছে। তখনই কিন্তু চন্দরার পৃথিবীও ভীষণভাবে কেঁপে উঠেছে। তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সে বুঝতে পেরেছে যে তাকে ভালোবেসেছে, অর্থাৎ চন্দরা যাকে ভালোবেসেছে, যাকে সে মনে করেছে তার সবচেয়ে বড় আস্থার জায়গা, নির্ভরতার জায়গা, সেটি আসলে কিছুই না, সেটি ফাঁকা, সেটি মায়া। সে শুধু একজন জৈবিক দাসী, একজন সংসারের দাসী, একজন সংসারেরকে সুন্দর করে রাখার একজন মানুষ। এর বাইরে তার আর কোনো পরিচয় নেই। কারণ এখানে শ্রীরামের কাছে দুঃখীরাম অনেক বড় হয়ে দেখা দিয়েছে। সে অপরাধ না করেও তাকে অপরাধী বানিয়ে দিয়েছে কে? তার স্বামী, যার কথা ছিল তাকে রক্ষা করা যে কোনো বিপদ আপদ থেকে। কিন্তু সেই স্বামী যখন তাকে বিপদে ঠেলে দিয়েছে, তখন চন্দরার আর কিছু বলার থাকেনি। রবীন্দ্রনাথ ঠাকুর এই শাস্তি গল্পের মধ্য দিয়ে এই বিষয়টি তুলে ধরেছেন, এবং এই যে নীরব প্রতিবাদ চন্দরা করে গেল, এটিই কিন্তু ছিল শ্রীরামের জন্য বড় শাস্তি। আমি জানি না পুরুষ সেটিকে শাস্তি হিসেবে নেয় কিনা বা শ্রীরাম নিয়েছিল কিনা। শ্রীরামের কিছু সংলাপে মনে হয় যে সে কষ্ট পাচ্ছে বা সে এটাকে ঠিক হয়নি বা অন্যায় করেছে সে চন্দরার প্রতি, তার আচরণগত দিক দিয়ে বা তার সে ভুল করেছে, এটি সে বিভিন্নভাবে প্রকাশ করেছে বা বোঝাতে চেয়েছেন রবীন্দ্রনাথ। কিন্তু শাস্তি কিন্তু সে পেয়ে গেছে। যদি সত্যি সত্যি মানসিকভাবে সে বুঝতে পেরে থাকে রবীন্দ্রনাথ কোন শাস্তির কথা বলেছে, সেই শাস্তি কিন্তু তার হয়ে গেছে। শাস্তি শুধু হাত দিয়ে দিলে হয় না, এই বিনা প্রতিবাদে, অপরাধ না করে, অপরাধ মেনে নিয়ে মৃত্যুকে বরণ করে নেওয়া, মৃত্যুকে আলিঙ্গন করা, এটি শ্রীরামের জন্য ছিল বড় শাস্তি। শাস্তি গল্পে রবীন্দ্রনাথ আবারও চমৎকারভাবে নারীর মনস্তাত্ত্বিক দিকটিকে তুলে ধরেছেন। নারী হাসি মুখে সব কিছু মেনে নেয়, বিনা প্রতিবাদে প্রতিবাদ করতে জানে। প্রতিবাদহীন প্রতিবাদ যে কত শক্ত হতে পারে, কত কঠিন হতে পারে, শাস্তি গল্প তার উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে আমরা কিন্তু বলতেই পারি। আমরা যারা শাস্তি গল্প পড়েছি, অনেক আগে পড়ে থাকলে আবার একবার পড়ে দেখতে পারি, আর যারা পড়ি নাই তারা নতুন করে পড়ে নিতে পারেন। রবীন্দ্রনাথের ছোট গল্প গল্পগুচ্ছের মধ্যেই পেয়ে যাবেন, এবং আমার মনে হয় হতাশ হবেন না। খুবই চমৎকার একটি গল্প। রবীন্দ্রনাথ সব ছোট গল্পই একটা থেকে আরেকটি, প্রত্যেকটি গল্পের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এই সমাজকে, মানুষের মনস্তাত্ত্বিক দিকটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। সমাজকে একটা মেসেজ দিতে চেয়েছেন, একটি বার্তা দিতে চেয়েছেন। শাস্তি গল্পের বার্তা হচ্ছে প্রতিবাদহীন প্রতিবাদ। ভালো থাকুন, আবার দেখা হবে আরও এক কাপ চায়ে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ।